মন্ত্রী জনাব নাহিদ। তো তার একটি বক্তব্য সাম্প্রতিক সময় বেশ ভাইরাল হয়ে পড়েছে। তিনি বেশ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলেছেন যে তাদের সরলতার সুযোগ নিয়ে, তাদের বিশ্বাস, ভালোবাসা এবং আস্থার সুযোগ নিয়ে অনেক উপদেষ্টা তাদের সঙ্গে প্রতারণা করেছেন, ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস। এই প্রতারণার ফলে দল হিসেবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ব্যক্তি হিসেবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং একই সঙ্গে যারা প্রতারণা করেছে সে সকল প্রতারক যে উপদেষ্টা, তারা প্রায় সবাই দুর্নীতিতে একেবারে আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়েছেন। জনাব নাহিদ তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেছেন যে সময় হলে তিনি তাদের মুখোশ উন্মোচন করবেন এবং তাদের নাম বলে দিবেন, এবং তথ্য সহকারে যেন কোন স্কোপ না থাকে কিভাবে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং কিভাবে তারা দুর্নীতি করছে, এবং এটা এই সময় রীতিমতো ভাইরাল। এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে এদেশে যারা বোদ্ধা রাজনীতিবিদ রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, তারা সবাই বলতেন। একটা সময় একজন সমন্বয়ক হান্নান মাসুদ, যিনি এই সময়টাতে নানা কারণে বিতর্কিত, তিনি একটি টেলিভিশন টকশোতে কেঁদে দিয়েছিলেন। তার সেই কান্না আমাকে ভীষণভাবে স্পর্শ করেছিল। তিনি বলেছিলেন যে যদি আমরা কোনো কারণে পরাজিত হই তাহলে ফাঁসির দড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। এই কথা বলতে গিয়ে তিনি কেঁদে দিচ্ছিলেন। এই গত এক বছরে সার্জিস কিংবা হাসনাত আব্দুল্লাহ, তারা যে সাহস দেখিয়েছেন, শক্তি দেখিয়েছেন, উদ্যমতা দেখিয়েছেন, এটা ব্যক্তিগতভাবে আমাকে মুগ্ধ করেছে। তাদের প্রায় সবকিছুই আমাকে মুগ্ধ করেছে, এবং আমি অনেক দিন ধরে এরকম মেধাবী, অর্থাৎ হাসনাতের মতো এরকম সাহসী এবং মেধাবী যুবক আমি কখনো দেখিনি। হাসনাতের সঙ্গে আমার কখনো দেখা হয়নি, কিন্তু আমার এই দীর্ঘ জীবন মানে কম নয়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমার যে বয়স, আমি যা কিছু দেখেছি, এটা একেবারে ফেলে দেওয়ার মতো না। এই সমাজটাকে আমি রাজনৈতিকভাবে সাংবাদিক হিসেবে প্রায় 42 বছর ধরে আমি দেখছি, 42 ইয়ার্স। তো আমার এই 42 বছরের ইতিহাসে হাসনাতের মতো এরকম সাহসী, প্রজ্ঞাবান, নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন লোক আমি দেখিনি। সার্জিস খুব চৌকস কথা বলেন, কিন্তু হাসনাতের সঙ্গে তার ডিফারেন্ট, দুজনের ক্যারেক্টারিস্টিক্স আলাদা। তো এই যে নাহিদ, সার্জিস, হাসনাত, আক্তার, মানে হান্নান মাসুদ, তারপরে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, যদিও তিনি এখনো মানে অসম্ভব বিতর্কিত, এই যে স্বর্ণ পুত্রগুলো আমাদের দেশের, কেন তারা কাঁদবেন? কেন তাদের মধ্যে এত হতাশা? কারা তাদের সঙ্গে প্রতারণা করলো? কারা তাদেরকে ঠকালো? কারা তাদের জীবনকে তছনছ করে দিল? কারা তাদেরকে হুইপিং করতে পারলো না, সময় মতো বুদ্ধি দিতে পারলো না? এই বিষয়গুলো আমাদেরকে সেটেল করতে হবে, এবং আমরা যারা এই সরকারের বাইরে আছি আমাদের এটা বলতেই হবে। এই কারণে যে যারা প্রতারক, যারা দুর্নীতিবাজ, তারা বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের সেফ এক্সিট রাখে। নাহিদ যেটা বলছিলেন যে উপদেষ্টাদের অনেকে সেফ এক্সিট মানে নিরাপদে পালিয়ে যাওয়ার জন্য রাস্তা খুঁজছেন বা তৈরি করে ফেলেছেন। সাংবাদিক মাসুদ কামাল বলেছেন যে এই সকল উপদেষ্টারা যখন ক্ষমতা ছাড়বেন তার আগেই এদের পাসপোর্ট সেইজ করতে হবে, বাতিল করতে হবে, অথবা এদের পাসপোর্ট জমা রাখতে হবে। বোঝার চেষ্টা করুন পরিস্থিতি কোথায় চলে গেছে। যে নাহিদের কথায়, যে হাসনাতের কথায়, যে সার্জিসের কথায় সারা বাংলাদেশ কাঁপত, এখন তারা এই বাংলাদেশে বলতে গেলে সবচেয়ে অসহায় হয়ে পড়েছেন, যেটাকে বলি আমরা মজলুম। তাদেরকে অনেকেই ব্যবহার করার চেষ্টা করেছেন। তারা সরল বিশ্বাস নিয়ে অনেকের কাছে যাওয়ার চেষ্টা করেছেন, অনেকের কাছে গেছেন, কিন্তু তাদের প্রতি
রেহেম করা হয়নি। রহম, আরবিতে রহম যেটাকে বলা হয়, এটাকে হিন্দিতে বলা হয় রেহেম। তাদের প্রতি রেহেম করা হয়নি, বরং অনেক বড় বড় মানুষ তাদের অফিসে গেছে, তাদেরকে দ্বারা ফোন করিয়েছে, তাদের দ্বারা স্বার্থ সিদ্ধি করেছে। তারা বুঝতেও পারেনি যে একজন সমন্বয়ককে দিয়ে টেলিফোন করে, হাসনাতকে দিয়ে টেলিফোন করে কোনো ধড়িবাজ রাজনীতিবিদ বা কোনো উপদেষ্টা সেখানে অর্থ কামিয়ে নিয়েছে, স্বার্থ কামিয়ে নিয়েছে, এটা তারা বুঝতে পারেনি। কিন্তু এখন যখন তারা বুঝতে পেরেছে, তখন তাদের আসলে করার কিছুই ছিল না। আমি গতকাল একটি টেলিভিশন টকশোতে বলেছি যে জনাব নাহিদ তিনি খুব স্বপন বিলাসী ছিলেন। তা না হলে একটা মন্ত্রীর পদ ছেড়ে দিয়ে তিনি একটি রাজনৈতিক দলের নেতৃত্বে আসতেন না। এবং এখানে নাহিদদের সঙ্গে আমাদের যারা এই প্রজন্মে আমরা আছি, আমাদের ডিফারেন্স হলো আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা তারা সবসময় স্বপ্ন দিয়ে অতিক্রম করতে চেয়েছে। আমরা জীবনের যে যুদ্ধ, সেই যুদ্ধের হাতুড়ি দ্বারা যে জিনিসগুলো আমাদেরকে পিটিয়ে পিটিয়ে শিখতে বাধ্য করা হয়েছে, ঠিক সেই বিষয়গুলোতে পরবর্তী প্রজন্ম, এখন যারা নাহিদ যে ভুলগুলো করছেন বা করে ফেলেছেন, আগামীতে নাহিদের সন্তানেরও একই ভুল করবে। এখানে যেটি দরকার সেটা হলো নবীন এবং প্রবীণের সম্মিলন। দুর্ভাগ্য, তারা যে সকল প্রবীণের কবলে পড়েছেন এরা সবাই চরিত্রহীন, ধড়িবাজ, ব্যক্তিগত জীবন তাদের কিচ্ছু নেই, না ধর্ম, না কর্ম, না সফলতা, না শান্তি, না সুখ, কোনো কিছু নেই। এদের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে, মানে এদেরকে মানুষ কেন বুদ্ধিজীবী বলে, কেন দার্শনিক বলে আমি এদেরকে বুঝি না। এদের কাছাকাছি আমি দেখেছি, এদের কাউকে আমার ভালো মানুষ মনে হয়নি। নাহিদ সার্জিসদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো তারা এই বাংলায় তাদেরকে হুইপিং করার জন্য, তাদেরকে বুদ্ধি দেওয়ার জন্য, পরিচালিত করার জন্য ভালো কোনো মানুষ পাননি। কেউ হয়তো ভালো কিন্তু অর্ধ উন্মাদ, কেউ হয়তো ভালো কিন্তু মেন্টাল সাইকোপ্যাথি রয়েছে, কেউ হয়তো দেখা গেল যে অতি পণ্ডিত, কেউ সফল নেই। তো নানা রকম দুষ্ট বুদ্ধি দিয়ে, দুষ্ট কর্ম মানে করার জন্য প্রলোভন দিয়ে এই যে একটা এনসিপির মতো একটা সম্ভাবনাময় দল, তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। আমি একেবারে প্রথম দিন থেকে অনেকে কারণে আমার প্রতি বিরক্ত ছিলেন, হয়তো এখনো আছেন। ছাত্রদের এই সরকারে যোগ দেওয়াটা আমি কখনোই সমর্থন করিনি। আমি রাজনৈতিক দলগুলো যারা ক্যান্টনমেন্টে গিয়েছেন, জামাত গিয়েছে, বিএনপি গিয়েছে, সবাই গিয়েছে, ক্যান্টনমেন্টে গিয়েছে, এটা আমি পছন্দ করিনি। এর কারণ হলো পুরো শেখ হাসিনা রেজিমে যে ক্যান্টনমেন্ট তার অনুগত হিসেবে কাজ করেছে, সেই ক্যান্টনমেন্টে যারা গিয়েছেন তারা কোন বিশ্বাসে গিয়েছেন, কেন গিয়েছেন, কোন ভরসায় গিয়েছেন, আমি এটা বুঝতে পারি না। আমি যখনই বুঝতে পারিনি তখনই মনে হয়েছে যেটা আমি বুঝতে পারি না সেখানে তো ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই রাজনীতি আমি যেভাবে দেখেছি, এখন এই সরকারে যারা আছেন বলেন তো কেউ সংসদ সদস্য ছিলেন কিনা, মন্ত্রী ছিলেন কিনা, এমপি ছিলেন কিনা, বা সত্যিকার অর্থে তাদের প্রশাসনিক অভিজ্ঞতা কি, কিচ্ছু নেই। কয়জন জেনারেল তাদেরকে ইতিপূর্বে স্যালুট দিয়েছে, এদেরকে কয়দিন তারা ক্যান্টনমেন্টের অনুষ্ঠানে গিয়েছেন, এদের সাথে ক্যান্টনমেন্টের খাতির হবে কেন? নর্মালি এই যে যারা গিয়েছেন, যে অবস্থায় হয়েছেন, দেখেন সেখানে যারা ঝানু রাজনীতিবিদ, সেই জামাতের লোক বলেন কিংবা বিএনপির লোক বলেন, তারা কিন্তু সেখানে গেছেন, তাদের ভুল হয়েছে, কিন্তু তারা সিদ্ধান্ত নিতে ভুল করেনি, তারা কিন্তু নিজেদের প্রতিনিধি দেয়নি। সেখানে সেই এনসিপি কে ব্যবহার করে, ছাত্রদেরকে ব্যবহার করে, কোথা থেকে কাদেরকে এনে কিভাবে যে এরকম একটা ক্যাবিনেট গঠন করা হলো, এইভাবে তাদেরকে শপথ নেওয়া হলো, কোথা থেকে ইউনূস সাহেবকে আনা হলো, ইউনূস সাহেব আবার এক গাদা, সে তার ব্যক্তিগত সহকারী নিয়ে আসলেন, এক গাদা উপদেষ্টা নিয়ে আসলেন, কোথা থেকে তাসনিম যারা আসলো, তাসনিম যারার সাথে নাহিদের কি সম্পর্ক, আক্তারের কি সম্পর্ক, হঠাৎ করে এসে এই এনসিপির উপর এই তাসলিম যারাকে চাপিয়ে দেওয়া হলো। এখন এই যে তাসলিম যারা, আমরা কি একটা নির্বোধ জাতি? আমরা এই মেয়েটাকে চিনি যে সে ইন্টারনেটে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন রকম বক্তৃতা দেয়। তো এই যে এই সমস্ত মেয়েদেরকে বা এই সমস্ত ছেলেদেরকে অনেকদেরকে প্রমোট করা হয়, যেমন এখন শহীদুল্লাহকে, ওই যে দৃক গ্যালারির শহীদুল আলমকে প্রমোট করা হচ্ছে, এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রমোট করা হয়েছে।
এটা পশ্চিমা দুনিয়ার একটা ছলনা, এবং তারা এইগুলো প্রমোট করে তাদেরকে বসিয়ে দেওয়া হয়। এখন তাসনিম যারা আসলে কতটা ভালো কতটা মন্দ আপনাকে যদি বুঝতে হয় তাহলে তার বাবার সাক্ষাৎকার নিতে হবে। আপনাকে জানেন তাসলিম জারার বাবাকে? এই বাবার সাথে তার কেমন সম্পর্ক? তাসলিম জারার মাকে, এই মায়ের সাথে তার কেমন সম্পর্ক? মা কি তার মেয়ের জন্য দোয়া করে? না, এই মেয়ের ব্যবহারে মা চোখের পানি ফেলে। একটু খোঁজ নিয়ে দিয়ে খেয়ে আসুন তো কি অবস্থা। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস না কে তাদেরকে এনে এনসিপির বসিয়ে দিল, সে বিরাট এনসিপি নেত্রী। এই হলো অবুঝ বাঙালি, এই হলো আবেগী বাঙালি। আর সেই আবেগী বাঙালির কবলে পড়ে এই যে আমাদের একটা বিপ্লবের নায়ক মহানায়ক, তারা আজ যে দুর্বিষহ জীবন যাপন করছে, এটা কার কি এমন লাগছে জানি না, কিন্তু আমার কিন্তু ভালো লাগছে না। আমার কাছে এখনো মনে হচ্ছে যে এনসিপিতে অনেক টাউট বাটপার দুষ্ট বদমাইশ মবকারী আছে, কিন্তু তারপরে শীর্ষ নেতৃত্বের বিরাট অংশ এখনো তারা যেভাবে সৎ আছে, অনেস্ট আছে, এটা প্রচলিত বিএনপি আওয়ামী লীগ জামাতের নেতাদের সাথে অনেক বেশি সৎ আছে। আমি এই যে যেমন নাহিদের বাবার সম্পর্কে আজে বাজে খবর আসছে, কিন্তু নাহিদের দুর্নীতি সম্পর্কে তো আমি শুনিনি, হাসনাত সম্পর্কে তো আমি কোনো কথা শুনিনি, সার্জির সম্পর্কে তো শুনিনি। সে মাঝে মধ্যে অমুকের গাড়িতে করে একটা জায়গাতে গিয়েছে, এই যা। এর বাইরে আপনি কি শুনেছেন বলেন তো তাদের সম্পর্কে? তো এরকম অনেক কথাবার্তা এখানে হচ্ছে। তো আমি যেটা মনে করি যে আমাদের তরুণ বন্ধু যারা আছেন তারা এই হতাশার মধ্যে না থেকে তাদেরকে বিপ্লবী হতে হবে। তাদের যে পরিণতি, সেই পরিণতি তারা যাকে বলা হয় অ্যাভয়েড করতে পারবেন না। এখন যে জায়গাতে তারা দাঁড়িয়েছেন, এখানে তাদেরকে পরিণতি ভোগ করে আইদার তাদের পতন হবে অথবা তাদের সফলতা তারা দেখতে পাবেন। কাজেই তাদের পরিণতি গত এই যে 12 বছরে এমন একটা জায়গাতে দাঁড়িয়েছে, এখান থেকে আসলে রিনোভেশন, এখান থেকে যাকে বলা হয় অ্যামেন্ডমেন্ট, এখান থেকে ঘুরে দাঁড়ানো অসম্ভব বিষয়। কাজেই তাদেরকে সবাইকে পরিণতি ভোগ করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত যেটা আছে সেটা হলো নাহিদ সার্জিসরা এখনো একটা মিডিয়া পাচ্ছেন, প্ল্যাটফর্ম পাচ্ছেন, তাদের প্রতি মানুষের অ্যাটেনশন আছে। কাজেই তারা যে কথাগুলো বলতে চান, যে কাজগুলো করতে চান, এটা ইমিডিয়েটলি ইফ পসিবল উইদিন 48 আওয়ার্সের মধ্যে তাদের করা উচিত। উইদিন 48 আওয়ার্সের মধ্যে যত কথা আছে অকপটে। এর কারণ হলো তারা যে লোভে, যে লালসায়, যে আশায়, যে চিন্তায় বা যা ভেবে নিজেদেরকে ধৈর্যের আবরণে ঢেকে রেখেছেন, বা তারা যে আশঙ্কা করছেন, আশা করছেন, একটাও হবে না। বাস্তবতা হলো গত 14 মাসে যা কিছু ঘটেছে এর দায় দায়িত্ব তাদের উপর আসবেই। আর সেখান থেকে দেয়ার ইজ নো ওয়ে, কোনো ওয়ে নাই। ফলে একটা সময়ে মানুষকে রুখে দাঁড়াতে হয় এবং সত্য কথা বলতে হয়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আজকের এই ঘটনাটা শেষ করব। মীর কাসিম নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার জন্য অন্যতম একজন সেনা নায়ক ছিলেন, বেঈমান ছিলেন, বিশ্বাসঘাতক ছিলেন। তারপর তিনি মীর জাফর আলী খানের মেয়ের জামাই ছিলেন এবং তার দক্ষিণ হস্ত। একদিকে মানে এক হাত ছিল মিরন আর এক হাত ছিল মীর কাসিম। তো মীর জাফরের উপরে আসলে ব্রিটিশ রবার্ট ক্লাইভ এত বেশি চাপ দিল, এবং তিনি বেসিক্যালি অযোগ্য ছিলেন, তার কোনো যোগ্যতাই ছিল না। তো সেই মানুষটি যখন পেরে উঠছিল না, তখন তারা মীর কাসিমকে টার্গেট করে এবং মীর কাসিমকে বাংলার নবাব বানায়। তো নবাবের আসনে বসে তিনি বুঝতে পারেন, কয়েকটা জিনিস বুঝতে পারেন, যে নবাবী চালানোটা এত সহজ বিষয় নয়। 2 নম্বর হলো যে তিনি যেহেতু নবাবের আসনে বসেছেন, তাকে মরতে হবে এবং তার এই মুহূর্তে এখান থেকে কোনো সেভ এক্সিট নেই, তাকে মরতেই হবে। তখন তিনি একটা সিদ্ধান্ত নিলেন যে যারা আমার মৃত্যুকে অনিবার্য করেছে, যারা বাংলার স্বাধীনতাকে পদদলিত করেছে, যারা সিরাজউদ্দৌলাকে শেষ করেছে, তাদেরকে আমি শেষ করে যাব। যেহেতু তারা সবাই তার বন্ধু ছিল, আজকে নাহিদ যাদের কথা বলছে বেসিক্যালি তারা তো নাহিদের আপনজন। তো তদ্রূপ মীর কাসিম এর বন্ধু ছিল জগৎ, রায়দুল্লভ, ইয়ার লতিফ থেকে শুরু করে যত বেঈমান মুনাফিক ছিল, যারা মীর কাসিমকে ভালোবাসতো, বিশ্বাস করত। সিরাজকে বিশ্বাস করতো না, সিরাজ দেখলে হয়তো তারা যেত না। তো মীর কাসিম একেবারে যখন সিদ্ধান্ত নিলেন যে আমি এদেরকে একটা শিক্ষা দেব, এই কারণে যে আমি যে পর্যায়ে পৌঁছে গেছি, আমাকে মরতে হবে,
তখন তার যে দুর্গ, সেই দুর্গ ছিল মুঙ্গের দুর্গ। মুঙ্গের দুর্গ হলো ভাগীরথী নদীর তীরে মুঙ্গের দুর্গ। এই দুর্গে তিনি অবস্থান করছিলেন। ইংরেজদের সাথে তার যুদ্ধ হচ্ছিল। তিনি সবাইকে দাওয়াত করলেন, সমস্ত বেঈমান এবং মুনাফিকদেরকে, এবং তাদেরকে সেই যে দুর্গ, সেই দুর্গের চূড়ায় উঠিয়ে ভাগীরথী নদীর মধ্যে ফেলে দিয়ে সবাইকে হত্যা করলেন। মীর কাসেম যদি বাংলাদেশে কোনো একটি ভালো কাজ করে থাকে, তাহলে এই যে বেঈমানদেরকে তিনি মেরে গিয়েছিলেন। নাহিদ তো সেটা মারতে পারবে না, নাহিদ মুখোশটা উন্মোচন করতে পারবেন, এবং এই কাজটি তার এবং তাদের, শুধু নাহিদ নয়, নাহিদ, সার্জিস, তারপর হাসনাত, তাদেরকে করতেই হবে। ভাই হিসেবে বলছি বা তাদের পিতা হিসেবে বলছি যে তাদের তকদির নির্ধারিত হয়ে গেছে, তাদের গন্তব্য নির্ধারিত হয়ে গেছে। দেয়ার ইজ নো ওয়ে, অন্য কোন দিকে যাওয়ার কোনো অবস্থা নেই। ফলে এখানে তারা শেষ সময়টাতে, এই সময়টিতে এই দেশের উপকার করে যাবেন, কিছু মানুষের মুখোশ উন্মোচন করে যাবেন, এবং নিজেদের যে দায় দায়িত্বটা নেই, এটা কিছুটা হইলে অনেক মানুষ বিশ্বাস করবে তাদেরকে, যে এই মুহূর্তে তারা যদি এই কথাগুলো বলে ফেলেন। আল্লাহ তাদেরকে সবাইকে এবং আমাদের সবাইকে হেদায়েত দান করুন। বিএনপিকে নিয়ে এখন রীতিমতো ট্রল হচ্ছে। বিএনপির যে সকল শীর্ষ নেতা রয়েছেন তাদের অনেকের বয়স 70 বছরের বেশি, এবং যারা রাজনীতিতে এখন বিএনপিকে নিয়ে ট্রল করছেন তারা বিএনপির সকল শীর্ষ নেতাদের নাতির বয়সী। ফলে নানার সঙ্গে দাদার সঙ্গে যেভাবে আবহমান বাংলায় নাতিরা নাতনিরা ঠাট্টা করে, মস্করা করেন, একইভাবে রাজনীতিতে এখন যে সকল নাতির বয়সী বা নাতনির বয়সী যুবক যুবতীরা রয়েছেন, কিশোর কিশোরীরা রয়েছেন, তারা এখন প্রাণ ভরে, কলিজা ভরে এখন বিএনপির সমালোচনা করছেন, বিএনপিকে নিয়ে মস্করা করছেন। মস্করা খারাপ কিছু জিনিস না, এটার সম্পর্ক ভালো করে, সমাজে প্রাণ শক্তি যোগায় এবং মানুষকে যথেষ্ট বিনোদিত করে। কিন্তু যদি এটা সার্কাস্টিক হয় তাহলে এটা ভয়ঙ্কর একটা পরিণতি ডেকে নিয়ে আসে। যেমন ধরুন, আমরা সার্কাসে বাঘ দেখি, হাতি দেখি, হাতিকে ফুটবল খেলতে দেখি, হাতির মুখের মধ্যে মাথা ঢুকিয়ে দিতে দেখি, বাঘের গলার মধ্যে হাত ঢুকাতে দেখি, বাঘকে নাচতে দেখি, বাঘের লেজ দিয়ে কান চুলকাতে দেখি, বাঘের পিঠে চড়তে দেখি, বাঘকে নিয়ে ফুটবল খেলতে দেখি, আরো নানা রকম ক্রীড়া কৌতুক আমরা সেই সার্কাসে দেখি। আপনারা কি জানেন যে এই বড় বড় প্রাণীর সঙ্গে এই ধরনের সার্কাস করার জন্য সেই ধরনের প্রাণীর উপর কি পরিমাণ অত্যাচার করা হয়? বাঘ যেন এই কাজ করে, হাতি যেন এই কাজ করে, তাদের উপর যে নির্মম নির্যাতন করা হয়, সেই নির্যাতনের ফলে তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য এটি আর থাকে না, তাদের যে বিশ্বাস, তাদের অস্তিত্ব সব নষ্ট হয়ে যায়। তারা যিনি সার্কাস করেন, যিনি খেলা দেখান, তাদের ক্রিয়ানকে পুতুলে পরিণত হয়। এবং ওই যে বাঘের যদি কান্না করার ক্ষমতা থাকতো, সিংহের যদি কান্না করার ক্ষমতা থাকতো, তাহলে বলতো যে দেখো, নিষ্ঠুরতা দেখো, আমি জঙ্গলের রাজা, মহান আল্লাহ আমাকে কত বড় করে তৈরি করেছেন। ভাগ্যের কি নির্মম পরিহাস বা কি দুর্ভাগ্য, আমরা এই মানুষের হাতে বন্দী হয়েছি। এবং যে মানুষ বনের মধ্যে আমার ঘ্রাণ যদি তারা পেত, আমার আওয়াজ যদি পেত, কিংবা আমি যে পথ দিয়ে যাতায়াত করি সেই পথে যদি কখনো আমার পদচিহ্ন জঙ্গলের কোনো মানুষ দেখতো, জ্ঞান হারিয়ে তারা ফেলতো ভয়ে, সেই মানুষ এখন আমাকে ছোট্ট একটা লাঠি দিয়ে পেটায়, আমার লেজ নিয়ে খেলা করে, আমার পিঠের উপর উঠে আমার মুখের ভিতরে হাত ঢুকিয়ে দেয়, আমার অন্ডকোষ চেপে ধরে, সেই অন্ডকোষ ঝুলাতে থাকে এবং আমাকে হাসতে হয়। একই কথা বাঘের, একই কথা সিংহের, এবং একই কথা যাকে বলা হয় অন্যান্য যে সকল ভয়ঙ্কর প্রাণী যাদেরকে আমরা খেলি, সে সকল প্রাণীর। তো একই অবস্থা যখন সমাজে ঘটে,
বড় কোনো মানুষকে নিয়ে, বড় কোনো দলকে নিয়ে, বড় কোনো প্রতিষ্ঠানকে নিয়ে যখন আপনি সার্কাস করবেন, ধরে নিতে হবে যে ওটা তার জন্য একটা অত্যাচার। একটা সম্পর্কের ভিত্তিতে একটা নির্দিষ্ট সময়ের জন্য সার্কাস হয়, কিন্তু সার্কাস যখন প্রফেশনাল হয়ে যায় এবং সেই সার্কাস দেখার জন্য মানুষ যখন টিকিট কেটে সেই সার্কাস দেখে, এবং সার্কাস যখন ইন পাবলিক হয়, জনসম্মুখে হয়, তখন যাকে নিয়ে সার্কাস তৈরি করা হয় তার জীবন শেষ, যৌবন শেষ, ভবিষ্যৎ শেষ। এটাই হলো ম্যাথমেটিক্স, এটাই হলো বিজ্ঞান। দাদা নাতির সঙ্গে, নানা নাতির সঙ্গে যে সার্কাস্টিক আচরণ করেন, এটা পরিবারের মধ্যে সীমাবদ্ধ, এটা পাবলিক হয় না। টেলিভিশনে এসে কখনো দাদার পিঠের উপরে তার নাতি কখনো পেশাব করে দেয় না, কিংবা নাতনি যে আছে সে কাপড় চোপড়গুলো ন্যাংটা হয়ে এসে 2 বছর 3 বছরের নাতনি এসে দাদার চুল ধরে তাকে শোয়ায় ফেলে না। এটা হলো বাস্তবতা। কিন্তু এই জিনিসগুলো যখন পাবলিক হয়, টেলিভিশনে যদি আপনি দেখেন, যেটা গ্রাম হয়, দাদা কোলে নিয়ে নাতিকে নিয়ে খুনসুটি করছে, নাতি কুশ করে পেশাব করে দেয়, দাদার নাকের মধ্যে তার মূত্র ঢুকিয়ে দিচ্ছে, ও দাদা সিসি সিসি করে কতক্ষণ হাসলো, দেখলো বৌমা বৌমা দেখো সে ঝন্টু কি করেছে, পন্টু কি করেছে, বান্টু কি করেছে, বাবলি কি করেছে। তো এই সকল জিনিস, এগুলো যদি পাবলিকলি হয় কেমন দেখায়, এগুলো দেখানো যায় না। তো রাজনীতিতেও এরকম কিছু কিছু সার্কাস ঘটে না ঘটে। যেমন আমরা পার্লামেন্টে একে অপরকে আমরা কটাক্ষ করতাম। সুরঞ্জিত সেনগুপ্ত মদুদ আহমেদকে নিয়ে কটাক্ষ করতেন, সালাউদ্দিন কাদের চৌধুরী তোফায়েল আহমেদের সঙ্গে ভীষণ রকম কটাক্ষ হতো, এবং সে একটা লেভেল আছে, মানে সারা বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে দেখতো যে কখন তোফায়েল আহমেদ আর সালাউদ্দিন কাদের চৌধুরী ঝগড়া লাগবে, আর তোফায়েল আহমেদ আর যাকে বলা হয় সঞ্জয় সেনগুপ্ত এবং সালাউদ্দিন মানে ব্যারিস্টার মদুদ আহমেদ, এদের মধ্যে কখন ঝগড়া লাগবে। এটা মানুষ নিদারুণ উপভোগ করত। এই সার্কাসিজম এর সঙ্গে কিন্তু রাজনীতির যে বাইরের যে সার্কাস্টিক, এটা হয় না। পার্লামেন্টের মধ্যে যেভাবে হতো, ঠিক মঞ্চে বসে কখনোই সঞ্জয় সেনগুপ্ত বা তার যে ব্যারিস্টার মওদুদ কিংবা সালাউদ্দিন কাদের চৌধুরী, তোফায়েল আহমেদ, তারা বাইরে এসে এই কথা কখনো বলতেন না। আর তাদের মধ্যে যখন দেখা হতো, পারস্পরিক দেখা সাক্ষাৎ হতো, হ্যান্ডশেক হতো, তারা ছিলেন সবচেয়ে ভালো বন্ধু, একে অপরের জন্য বেস্ট ফ্রেন্ড। তো এইটা হলো রাজনীতির যাকে বলা হয় স্বাভাবিক কালচার এবং ব্যঙ্গ কৌতুক। কিন্তু এখন যেটা হচ্ছে, এটা সেই সার্কাসের বাঘের মতো, কথা নাই বার্তা নাই, 1 2 3 4 তারেক জিয়ার ধ্যাসমার, তারপরে টিনের ছেলে কাউয়া, তারেক জিয়া ধ্যাস। এটা কি ধরনের সার্কাস বলেন তো? এবং ওই যে একবার আপনি এই কাজগুলো বলাৎকার করা শুরু করেছেন, সেই বলাৎকারের যে মনোভাবটা রাজনীতিতে, জোর করে কোনো কিছু করা, কৌশল করে কোনো কিছু করা। বলাৎকারের দুটো জিনিস থাকে, ধর্ষণের দুটো ধরন থাকে। একটা হলো আপনি শক্তি প্রয়োগ করে করেন, একেবারে ডাকু শমশের মতো ধরে নিয়ে যাচ্ছে, বাঁচাও বাঁচাও করে মেয়ে চিৎকার করছে, ছেলে চিৎকার করছে, আপনি নিয়ে তাকে বলাৎকার করলেন। আরেকটা হলো মোহনবাসী বাজালেন, তারপরে ওষুধ খাওয়ালেন, ছলা কল্লা করলেন, নিয়ে তাকে নিরাপদ জায়গাতে নিয়ে গেলেন, এরপর তাকে ধর্ষণ করলেন। আমাদের দেশে এখন রাজনীতিতে এই ধর্ষণ জিনিসটা শুরু হয়েছে একেবারে ডাকু মনসুরের মতো, ডাকু শমশেরের মতো। প্রকাশ্যে ঘোষণা দিয়ে, চিঠি দিয়ে আসছি তোমার বাড়িতে, লুট করব, তারপর ধরে নিয়ে যাব। ঠিক এইরকম ঘটনা এখন প্রকাশ্যে যেভাবে প্রতিপক্ষকে ধর্ষণ করা হচ্ছে, বলাৎকার করা হচ্ছে, শব্দ দ্বারা, ক্ষমতা দ্বারা, দম্ভ দ্বারা, কৌশল দ্বারা, এটা এই বাংলায় কখনো হয় নাই। ফলে রাজনীতি বলতে গেলে শেষ হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় ইদানিং দেখা যাচ্ছে যে বিএনপিকে নিয়ে সার্কাস করা হচ্ছে। বিএনপির মতো একটা বড় দলকে নিয়ে যখন তাদের নাতিপুতির বয়সী সেই তরুণরা বলছেন, আর বিএনপি সেটা নিয়ে মানে এনজয় করছেন,
বিক্ষুব্ধ হচ্ছেন, অপমানিত হচ্ছেন। এটা এই পর্যন্ত যদি চলতে থাকে, এই পর্যায়ে যদি চলতে থাকে, একটা নির্দিষ্ট সময় পরে দেখবেন যে বিএনপি পুরো একটা সার্কাস্টিক দল হয়ে পড়বে, ওই সার্কাসের বাঘের মতো, সিংহের মতো। বলা হচ্ছে যে এই জুলাই সনদে যে স্বাক্ষর দিয়েছেন, এই স্বাক্ষরটা দেওয়া মানে আপনি কাবিনে সই করেছেন। কাবিনে সই করা মানে কি? আপনি নিকায় বসেছেন, এখন আপনাকে তো ঘর সংসার করতে হবে। আপনি এই প্রশ্নগুলো কতটা আপত্তিকর আপনি চিন্তা করেন। কাবিনে স্বাক্ষর করা মানে আপনি নিকায় বসছেন, বিয়ে বসছেন, বা আপনি বিয়ে করেছেন। তাহলে আপনি কি বিএনপি পুরুষ, আর যাদের সাথে বিয়ে বসে তারা কি নারী? নাকি বিএনপি নারী, কর্তৃপক্ষ পুরুষ? অথবা আরেকটা জিনিস আছে যেটা এখনো হয়নি, ইউরোপ এবং আমেরিকাতে পুরুষে পুরুষে বিয়ে হয়, যেটিকে বলা হয় গে। নারীতে নারীতে বিয়ে হয়, যেটিকে বলা হয় লেসবিয়ান। ওটা ইউরোপের পার্লামেন্টে, আমেরিকার পার্লামেন্টে আমাদের দেশের নারী পুরুষের বিয়ের মতো এরকম। ওখানে এরকম ভাবে তাদের বিয়ে হয়, দলিল দস্তাবেজ হয়, কাবিন হয়। তাহলে কি আমরা এই বিপ্লবের পরে এমন একটা আধুনিক সমাজে চলে গেলাম যেখানে গে বা লেসবিয়ানের মতো বিয়ে শাদী হতে পারে? এইগুলো একটু চিন্তা করেন তো, যে কথাটা কতটা সম্মানের। 2 নম্বর হলে কাবিন যে হয়, কাবিন হলে কিন্তু বিয়ে হয় না যদি আপনি মুসলিম হন। কাবিন হলেই সঙ্গম হয় না। বিয়ের পরে তো বিয়ের যে জিনিসটা কি, বিয়ের অব্যবহিত পরিণত হলো আপনি সঙ্গম করবেন, আপনাদের মধ্যে একটা যৌন সম্পর্ক থাকবে, আপনি একে অপরের ভিতরে আপনার যৌনাঙ্গ প্রবিষ্ট করাবেন, এটা হলো বিয়ে। আর থার্ড হলো যে আপনার এক রাত্রে ঘুমাবেন, একসাথে খাবেন, একে অপরকে সহযোগিতা করবেন এবং সম্পত্তির ভাগ বাটোয়ারা করবেন, এই তো বিয়ে। তো রাজনীতিতে এখানে কাবিন কেন আসলো, বিয়ে কেন আসলো? তো আপনি যদি স্বেচ্ছায় এই কাবিন করে থাকেন, তখন তো অবশ্যই আপনাকে ঘর করতে হবে। অথবা আপনাকে ধরেন অস্ত্রের মুখে জিম্মি করে ডাকুর শমশের বলল যে এই কাবিনে স্বাক্ষর কর, নচেত তোর মাকে মেরে ফেলবো, তোর ভাইকে মেরে ফেলবো। আপনি বাধ্য হয়ে স্বাক্ষর করলেন এবং বললেন যে এই বিপদ থেকে রক্ষা পাই, কালকে সুযোগ পেলি তোকে তালাক দেব, তোর সাথে কাবিন করেছি কিন্তু ঘর করব না। এরকম অনেক দলিল হয় যেখানে কাবিন হয় কিন্তু ঘর হয় না। আবার অনেক ঘর হয়, মানে সঙ্গম হয়, একসাথে বসবাস করে, লিভ টুগেদার করে, কিন্তু কাবিন হয় না। এখন এখানে কাবিন হয়েছে, কাবিন হওয়ার পরে বোঝা যাচ্ছে যে ঘর এখন হয়নি, এখন ঘর করতে বলা হচ্ছে। কাজেই এই যে বিএনপির মতো একটা বড় দলকে নিয়ে যে সার্কাসিজম করা হচ্ছে, যে কথাগুলো বলা হচ্ছে, সেক্ষেত্রে বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তাদের জন্য এটা কতটা মর্যাদার, আর যারা বলছেন তাদের জন্য এটা কতটা আনন্দের, এটা বিচার করার, বিশ্লেষণ করার, পুনর্বিবেচনা করার